আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ শাকিল। আর শুরুতেই শিরোনাম। আলেপ্পো দখলকারী বিদ্রোহীদের লক্ষ্য করে সিরিয়া ও রাশিয়ার বিমান হামলা, 3 দিনে 200-র বেশি মৃত্যু। ইইউতে প্রবেশে আলোচনা স্থগিতের ঘোষণায় জর্জিয়ার বিক্ষোভ, আটক অর্ধশতাধিক। গণহত্যার আসামিকে নিয়ে বেশি না খেলতে ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশের রাজনীতিবিদদের। এবং সংখ্যালঘু নির্যাতন, বাংলাদেশিদের চিকিৎসা দেবে না ভারতের হাসপাতাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও উত্তপ্ত সিরিয়া। আকস্মিক অভিযান চালিয়ে সিরিয়ার দ্বিতীয় বড় শহর আলেপ্পোতে ঢুকে পড়েছে দেশটির সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। এ নিয়ে তৃতীয় দিনে গড়িয়েছে সিরিয়ার সেনা ও বিদ্রোহীদের লড়াই। ক্রমেই আরও ভয়াবহ রূপ নিয়েছে দুপক্ষের সংঘাত। গত 3 দিনে প্রাণ গেছে প্রায় 200-রও বেশি মানুষের। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে আসাদ সরকারের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিরিয়ান বিদ্রোহী বাহিনীর বিজয় উল্লাস। আকস্মিক আক্রমণের 3 দিন পর সিরিয়ার বিদ্রোহী বাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর পশ্চিমাংশের অর্ধেকেরও বেশি দখল করে নিয়েছে। এটি প্রেসিডেন্ট আসাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। 2016 সালে বিদ্রোহীদের এই শহর থেকে তাড়িয়ে দেওয়ার পর এই প্রথম বিদ্রোহীরা আসাদ বাহিনীকে হটিয়ে দখলে নিল শহরটি। After hard work and patience from the fighters, the city of Aleppo has been completely liberated. Thank God. And by God's will, we will reach Homs and Damascus too. বিদ্রোহীদের এই জয়েন্ট গ্রুপটি হায়াত তাহরির আল শামস বা এইচটি নামে পরিচিত। বলা হয় আল কায়দার সাথে এই সংগঠনের যোগসূত্রতা রয়েছে, যদিও পশ্চিমাদের খাতায় জঙ্গি সংগঠন হিসেবে এর নাম রয়েছে। আসাদ শাসনের নানা অনিয়মের বিরুদ্ধে 2011 সাল থেকে শুরু হয় এই যুদ্ধ। 2015 সালে রাশিয়ার সাথে আলাপকালে আসাদ বলছিলেন তারা বিদ্রোহের বিপক্ষে শক্ত অবস্থানে আছেন। 2016 সালে সিরিয়া এবং রাশিয়ান সেনাবাহিনী মিলে বিদ্রোহ অনেকটা নিয়ন্ত্রণে আনে। ফলে 2020 সাল থেকে সিরিয়ার গৃহযুদ্ধ অনেকটা স্থবির ছিল। কিন্তু আল শামের এই হামলায় পরিস্থিতি বড় ধরনের একটা ঝাঁকুনি খেয়েছে। আলেপ্পোর শহরতলিতে রাশিয়া ও সিরিয়ার যুদ্ধ বিমানগুলো বিদ্রোহীদের ওপর হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুর্বল হয়ে যাওয়া এবং রাশিয়া ইউক্রেন নিয়ে ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে উঠেছে। সিরিয়ায় 2011 সালে গণতন্ত্রের দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভে সরকার দমন পীড়ন চালালে তা গৃহযুদ্ধে রূপ নেয়। এরপর থেকে এই লড়াইয়ে 5 লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ ডেস্ক। টিবলিসিতে জর্জিয়ার পার্লামেন্ট ভবনের সামনে ইউপন্থী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। পূর্ব ইউরোপের দেশ জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি ভিখিদজে জানান তার দেশের ইউরোপীয় ইউনিয়ন বা ইউর সদস্য হওয়ার ব্যাপারে আলোচনা 2028 সাল পর্যন্ত স্থগিত করছে। বৃহস্পতিবার তার এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে। এখনও চলছে রাজধানী তিবলিসি সহ জর্জিয়ার অন্যান্য শহরে বিক্ষোভ থামাতে বৃহস্পতিবার মধ্যরাতের পর পুলিশ কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে। এই সময় মুখোশ পরা পুলিশ রাবার বুলেটও নিক্ষেপ করে এবং বিক্ষোভকারী ও সাংবাদিকদের মারধর করা হয়। জর্জিয়ার 80% মানুষ ইউর সদস্য হতে আগ্রহী বলে জরিপে দেখা গেছে। জর্জিয়ার প্রায় 90 জন কূটনীতিকও প্রধানমন্ত্রী কোভাখিৎজের ঘোষণার বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত 100 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে উত্তরের বেইত লাহিয়ার 2টি বাড়িতে বিমান হামলায় 75 জন নিহত হয়েছেন। উত্তর গাজায় গত 24 ঘন্টায় এই বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। বিবিসি জানায় ইসরায়েলি হামলার ঘটনায় এখনও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারের জন্য স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবরে আরও বলা হয়েছে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত 44,363 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আয়ারল্যান্ডের সাধারণ নির্বাচনে ভোট গণনা শনিবার শুরু হয়েছে এবং একটি বুথ ফেরত জরিপে 3টি প্রধান দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া গেছে।
শুক্রবার দিনের শেষে ভোট গ্রহণ সমাপ্ত হবার পর একটি জরিপ অনুযায়ী আইরিশপন্থী ঐক্য পার্টি সিন ফেইন 21.1% ভোট নিয়ে এগিয়ে রয়েছে, কিন্তু 21% ওপরে ভোট নিয়ে তাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে মধ্য ডানপন্থী দল ফাইন গেইল। এ দলের নেতা বিদায়ী প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস, বিদায়ী জোটে ফাইন গেইলের মধ্য ডান অংশীদার উপপ্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের নেতৃত্বাধীন দল ফিয়ানা ফেইল 19.5% ভোট নিয়ে কিছুটা পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। ব্রিটেনে গুরুতর অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছা মৃত্যুর পক্ষে ভোট দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের বেশিরভাগ আইন প্রণেতা। শুক্রবার এই সংক্রান্ত বিলের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। বিলটির পক্ষে ভোট দিয়েছেন পার্লামেন্টের 330 জন আইন প্রণেতা, বিপক্ষে ভোট দিয়েছেন 275 জন। বিলটির যৌক্তিকতা নিয়ে ব্রিটেনে কয়েক মাস ধরে বিতর্ক চলছিল, তবে কিছু এমপি বলছেন বিলটি চূড়ান্ত হওয়ার আগে ভাবা উচিত। বিল নিয়ে শুক্রবার পার্লামেন্টে প্রায় 5 ঘন্টা বিতর্ক অনুষ্ঠিত হয়। বিলটিতে বলা হয়েছে 18 বছর থেকে বেশি বয়সী যে কোনো চূড়ান্ত অসুস্থ রোগী 6 মাসের মধ্যে নিজের মৃত্যুর জন্য অ্যাসিস্টেড ডাইং বিলের সহযোগিতা নিতে পারবেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন 2 জন চিকিৎসক এবং হাইকোর্টের বিচারক। এরপর রোগীকে 14 দিন অপেক্ষা করতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নিজের মৃত্যু নিশ্চিত করার জন্য। তবে বিলটি চূড়ান্তভাবে পাশ হবে কি হবে না তা বোঝা যাবে আগামীতে পার্লামেন্টে এমপিদের মধ্যে বিতর্ক অনুষ্ঠানের পর। এবার বাংলাদেশ প্রসঙ্গ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতের মিডিয়া যে ভূমিকা নিয়েছে তাতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো দেশের জন্য হুমকি না, তবে কোনো দেশ বাংলাদেশের জন্য হুমকি হলে সম্মিলিত মোকাবেলার কথা জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আরও তথ্য রিপোর্টে। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্টের পরে বাংলাদেশ ভারতের সম্পর্ক কিছুটা অন্যরকম হয়েছে। এটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে বলে মনে করেন তিনি। বলেন, পৃথিবীর অনেক দেশের সীমান্ত আছে, কিন্তু একমাত্র বাংলাদেশ ভারত সীমান্তে হত্যাকাণ্ড হয়। সব সীমান্তে অপরাধ হয় উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, অপরাধ হলে কি গুলি করে মানুষ মারতে হবে? ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে, সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে। আমরা কারো জন্য থ্রেট না, নিদার মিলিটারিলি নট আদারওয়াইজ। আমরা কারো জন্য থ্রেট না, আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। এখানেই আমাদের জাতীয় ঐক্যের প্রশ্ন এবং আমাদের সক্ষমতার প্রশ্ন। বাংলাদেশ ভারত সম্পর্ক ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হতে হবে বলে অভিমত সেমিনারের বক্তাদের। দেশের স্বার্থ বিকিয়ে আমাদের দল ভবিষ্যতে কখনই কোনো শক্তির সাথে আপোষ করবে না। এটা আমাদের একটা ফার্ম পলিসি। যারা এখন তরুণ ছাত্রছাত্রী যারা আছেন তাদের কাছে আমার দলের তরফ থেকে, আমার পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের তরফ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের দল জাতীয় স্বার্থে ন্যূনতম কোনো বিষয় কম্প্রোমাইজ করবে না। বিএনপি নেতারা বলেছেন, বর্তমান সরকার যদি ভালোভাবে বিদায় নিতে চায় তাহলে তাদের দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত, আর মূল সংস্কারগুলো করবে একটি নির্বাচনী সরকার। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কখনো অনির্দিষ্টকালের জন্য হতে পারে না বলে মন্তব্য করেন তারা। বাকি তথ্য রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা। এসব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিয়ে বর্তমান সরকারের উচিত গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। এই সরকার সাময়িক সরকার, এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয় তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, সংস্কার শুরু করবে, পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে, সেটাকে চলমান রাখবে। তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। অনেক দাবি নিয়ে হঠাৎ করে কিছু লোক দাবি আদায়ের জন্য সংগ্রামে নামছে। একটু
গভীরভাবে দেখলে দেখা যায় যে পিছনে হচ্ছে ওই পতিত সরকারের লোক এবং তারা গ্রেপ্তার হচ্ছে। চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের পক্ষে আন্দোলন, সেখানে যখন অ্যারেস্ট করা গেল তখন দেখা গেল পতিত সরকারের লোকরা অ্যারেস্ট। অতএব তারা ষড়যন্ত্র করছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মূল হোতা যিনি বলেছিলেন শেখ মুজিবের মেয়ে পালায় না, কিন্তু তার 2-1 দিনের মধ্যেই দেখা গেল সে পালিয়ে গিয়েছে এবং পালিয়ে এখন ষড়যন্ত্র করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, পতিত স্বৈরাচার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। বাংলাদেশে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা, এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধির সরকার দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। আরও সংবাদ নিয়ে আসছে একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।